দর্শক, স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত এ পাক্ষিক আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি আশা সাপেরা। চলুন শুরু করি আজকের জীবনের গল্প। আজকের পর্বে আমরা কথা বলবো যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা নিয়ে। যৌন বিষয়ে কথা বলতে গেলে সবাই কম বেশি ইতস্তত বোধ করেন, কিন্তু যৌনতা জীবনের বাইরের কোনো বিষয় নয়। সেজন্যই অতীব গুরুত্বপূর্ণ যৌন স্বাস্থ্যের বিষয়টি। অথচ নেতিবাচক ধ্যান ধারণার কারণে ধামাচাপা পড়ে আছে যৌন স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো। তাই একটি নির্দিষ্ট বয়সের পর যৌন স্বাস্থ্য বিষয়ক ধারণা, জ্ঞান বা শিক্ষা সকলের জন্যই জরুরি। এ ব্যাপারে অজ্ঞতা বাধাগ্রস্ত করে স্বাভাবিক জীবনযাপনকেই। আসুন আমরা প্রথমেই জানি যৌন স্বাস্থ্য কি। গ্লোবালি যৌন স্বাস্থ্যের অনেক ডেফিনেশন ইউজ করা হয়। আমরা বাংলাদেশ কনটেক্সটে যৌন স্বাস্থ্য বলতে যা বোঝাতে চেষ্টা করি জনসাধারণকে, যে একটা সুখী দাম্পত্য জীবন চালু করার জন্য যেসব সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড অ্যাক্সেসের দরকার, ইনফরমেশনের অ্যাক্সেস থাকে, সেইটাকেই আমরা সেক্সুয়াল হেলথ বলে থাকি। স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের সংজ্ঞাই বলছে যৌন স্বাস্থ্য মানুষের সুস্থ ও স্বাভাবিক জীবন বিকাশের পথে খুবই জরুরি। কেউ যদি এ সম্পর্কে না জানেন তার বিপদও কম নয়, তাই জেনে রাখা ভালো। প্রথম যেটা আমাদের জানতে হবে সেক্সুয়াল লাইফটা কি, এবং পার্টিকুলারলি এই যে সেক্সুয়াল ডিফারেন্ট স্টেজ আছে, সেক্সুয়াল লাইফের ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট নিড আছে। এখন আমাদের আর্লি অ্যাডোলেসেন্ট স্টেজে বিয়ে হওয়ার পরে একরকম নিড হতে পারে, এবং ওল্ডার সেক্সুয়াল লাইফে গিয়ে আরেকটা সেক্সুয়াল নিড হতে পারে। আমরা যদি না জানি তাহলে যেসব প্রবলেম আমি ফেস করবো সেগুলোকে আমি কীরকম ট্যাকেল করবো। এখন প্রথমেই হতে পারে যে একজন অপুষ্টিজনিত রোগে ভুগে একজন মা বাচ্চা প্রডিউস করলে কি প্রবলেম হবে বাচ্চা, অথবা একটা অপুষ্টি জনিত বাচ্চা ফিউচার গ্রোথের কি প্রবলেম, সেইগুলো যদি আমি না জানি তাহলে রীতিমতো বা যে রেগুলার যে ট্রিটমেন্টের দরকার সেটা দিতে পারবো না। আর পার্টিকুলারলি আমার রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড যে নলেজের দরকার যদি না হয়, তাই আমি আনইনটেন্ডেড প্রেগনেন্সি হবে, আনওয়ান্টেড প্রেগনেন্সি হবে, আনপ্রোটেক্টেড সেক্স করলে তো আমার সেক্সুয়ালি ট্রান্সমিটেড যেসব ডিজিজ আছে তার ঝুঁকি আছে। এটা স্বীকার্য যে বাংলাদেশে যৌন বিষয়ক যে কোনো কিছুই ট্যাবু হিসেবে গণ্য, এর বেশিরভাগটাই নেতিবাচক। তাহলে জানার উপায় কি, কিংবা আমরা যা জানি তার কতটুকু বা সঠিক? আমাদের দেশে স্কুল সিস্টেমের ভিতরে সেক্সুয়াল হেলথের ভিতরে অনেক ইনফরমেশন নেই, খুব লিমিটেড ইনফরমেশন আছে। কয়েকটা চ্যাপ্টার অ্যাড করা আছে ডিফারেন্ট ক্লাসের বইতে, কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড নলেজ আমাদের সিস্টেমের ভিতর নেই। তো যেটা হয়, আমাদের লোক পার্টিকুলারলি ইয়াং ছেলেমেয়েরা ডিফারেন্ট সোর্স থেকে জানে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো কারেক্ট না। বোঝাই যাচ্ছে যৌন স্বাস্থ্য বিষয়ে আমাদের জানা বোঝাটা খুব ভালো নয়। তাহলে প্রত্যেকের জীবনের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়ক স্বাস্থ্য কথা জানানোর কি ব্যবস্থাই বা আমাদের আছে? পার্টিকুলারলি আপনি দেখেন ক্লাস 8-এ ছেলে মেয়েদেরকে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদেরকে এই কৃষির উপর জ্ঞান দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে কৃষিতে তো অনেক ছেলে মেয়ে যায় না। কিন্তু সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড জ্ঞানটা যদি তার থাকতো, তাহলে তার জীবনের দক্ষতার জন্য তার যে কাজগুলো করতে হতো সেগুলোর জন্য তার অনেক ভালো হতো। এখন জরুরি এই দূরত্ব ঘুচিয়েই প্রত্যেককে তার জীবনের পথ নকশা ঠিক করা। আমার প্রথম সাজেশন স্কুল সিস্টেমে ইন্ট্রোডিউস করা। দ্বিতীয় হলো ডিফারেন্ট চ্যানেল আছে আমাদের, সেটার থ্রুতে আমি সেইটাও লোককে জানাবার জন্য চেষ্টা করতে পারি। একটা জিনিস হলো মাস মিডিয়াতে কিন্তু আমরা ওপেনলি ডিসকাস করতে পারি, কমন ডিজিজগুলো নিয়ে ডিসকাস করতে পারি, সেটাও লোকজন জানবে যারা বললেন যে শিক্ষিত না। আর তৃতীয় হলো আমাদের সরকারের যে স্বাস্থ্য সেবা অধিদপ্তর আছে, মানে পরিবার পরিকল্পনা ধরেন আর হেলথ ধরেন আর অন্যান্য রিলেটেড দপ্তর আছে, তাদের মাঠ কর্মীর মাধ্যমেও কিন্তু আমরা সেই ইনফরমেশন গ্রামাঞ্চলে অশিক্ষিত লোকের কাছে পৌঁছে দিতে পারি। যৌন স্বাস্থ্যেরই আরেকটি দিক প্রজনন স্বাস্থ্য। প্রজনন স্বাস্থ্য শুধুমাত্র প্রজনন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত নয়, এর সঙ্গে প্রজনন প্রস্তুতি, প্রজনন সক্ষমতাও যুক্ত। সে কারণে এর সঙ্গে ব্যক্তিক, পারিবারিক ও সামাজিক পারিপার্শ্বিকতার যোগ রয়েছে। এজন্য যত্ন বা সুরক্ষা শুধুমাত্র মাতৃস্বাস্থ্য কিংবা মা বাবার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রজনন স্বাস্থ্য বিষয়ে জ্ঞান লাভের উৎকৃষ্ট সময় হচ্ছে কৈশোর। আমাদের মোট জনসংখ্যার প্রায় 23% কিশোর কিশোরী।
তাই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিকভাবে জানতে পারাটা গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই সে কথা। যৌন স্বাস্থ্যের মতো প্রজনন স্বাস্থ্য প্রসঙ্গও আমাদের মধ্যে অনালোচিত বিষয়। যে সমাজ বাস্তবতায় আমরা থাকি তাতে প্রজনন স্বাস্থ্য নিয়ে সবার, বিশেষ করে কৈশোর উত্তীর্ণ ছেলে মেয়েদের জানার তেমন সুযোগ হয় না। মা বাবা, অভিভাবক ও শিক্ষকরাও এ নিয়ে বেশি কথা বলতে চান না। কিন্তু সুন্দর জীবন, সুখী সংসার আর পরিকল্পিত পরিবার করতে জানতেই হবে প্রজনন স্বাস্থ্যের আদ্যপান্ত। প্রজনন স্বাস্থ্য এটা আসলে বলতে গেলে আমাকে কায়রো কনফারেন্সের কথা বলতে হবে। 1995 সালে আমরা অনেক এক্সারসাইজের পরে বিভিন্ন 198 দেশের প্রতিনিধিকে নিয়ে কায়রো কনফারেন্সের যে মূল বইটা আছে, প্রোগ্রাম অফ অ্যাকশন, এটাকে তৈরি করা হয়েছে এবং এটার মধ্যে 13টা চ্যাপ্টার আছে। তার মধ্যে একটা চ্যাপ্টার হলো প্রজনন স্বাস্থ্য, বা ইংরেজিতে আমরা বলি রিপ্রোডাক্টিভ হেলথ। এটা বলতে যেটা বোঝা যায় যে একটা পুরুষ আর নারীর যে প্রজনন, এই প্রজনন বিষয়ে যতগুলো আসপেক্ট আছে, যতগুলো দিক আছে, সেই দিকগুলোকে সবগুলোকে নিয়ে জড়িয়ে যে সুস্বাস্থ্য আনা যায় এবং কত ধরনের অসুস্থতা থাকতে পারে, এই ব্যাপারে সব জিনিসটাকে জড়িয়েই প্রজনন স্বাস্থ্য। সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে যেটা আছে যে HIV AIDS-এর কথা আমরা জানি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কথা জানি। সুতরাং সব সেক্স যে একেবারে নিরাপদ তা কিন্তু না। হ্যাঁ, দুই ধরনের আপদ আসতে পারে সেক্স থেকে। একটা হচ্ছে যে আপনি রোগাক্রান্ত হতে পারেন, আরেকটা হচ্ছে যে আপনি অজান্তেও গর্ভধারণ করতে পারেন। এবং এটা আমাদের জানাটা এবং যারা এটার ভিকটিম হতে পারে তাদেরকে প্রোটেক্ট করাটা সরকারের যেমন রাইট, তেমনি ওই ব্যক্তি বিশেষের নলেজ নিয়ে নিজের সম্বন্ধে জানা এবং নিজেকে প্রোটেক্ট করা, এটা একটা অধিকারের ব্যাপার। বাংলাদেশে একজন মা তার জীবদ্দশায় গড়ে 2টির বেশি করে সন্তানের জন্ম দেন। এভাবে প্রতি বছর জনসংখ্যা বাড়ছে 1.34% হারে। এই বর্ধিষ্ণু জনসংখ্যার অন্যতম কারণ কিশোরী মায়ের আধিক্য। এই প্রেক্ষাপটেই কিশোর কিশোরীদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, প্রজনন এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলোতে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। আমাদের দেশে কিন্তু কিশোর কিশোরী 23%, মানে 10 থেকে 19 বয়সের যে কিশোর কিশোরী, এই সময়টাই তো বেশি। তার জন্য পরিবর্তন, দেহের পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়, সামাজিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এক্সপোজ টু সেক্স হয়। আমাদের দেশে সেটা একটু কম। অ্যাডোলেসেন্টরা মারা যাচ্ছে, হয় তারা সুইসাইড করছে অথবা তাদেরকে মেরে ফেলা হচ্ছে। কারণটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার আনওয়ান্টেড প্রেগনেন্সি। সে প্রেগনেন্ট হয়ে গেছে কিন্তু তার পরিবার সেটাকে অ্যাকসেপ্ট করছে না, তার সমাজ সেটাকে অ্যাকসেপ্ট করছে না। এটার পেছনের যে কারণটা সেটা হলো ওই মেয়েটা জানে না যে সে কখন প্রেগনেন্ট হতে পারে, এবং তার নিজের শরীর সম্বন্ধে তার কোনো জ্ঞান নাই, তার নলেজ নাই, এবং এটার যে আউটকামটা কি হবে বা কনসিকুয়েন্সটা কি হবে বা এটার ফলাফলটা কি হবে এই সম্বন্ধে তার নলেজ নাই। যার জন্য কিন্তু আমাদের একটা বড় প্রোগ্রাম আছে। আমরা যে সূর্যের হাসি ক্লিনিক থেকে আমাদের সারা দেশে 344টা ক্লিনিক আছে, এর মাধ্যমে আমরা অ্যাডোলেসেন্টের কাছে, আমরা কিশোর কিশোরের কাছে আমরা এই তথ্যগুলো পৌঁছে দিচ্ছি। ঠিক ওইভাবে সমাজের ভেতরে আমি বলবো না যে কোনো কাউন্সিলিং সেকশন আছে বা কিছু আছে। তারা ক্লিনিকগুলোতে গেলে, ক্লিনিকগুলোকেও আমরা যে কাউন্সিলররা কাউন্সিলিং করবে বা প্যারামেডিক সেবা দিবে, তাদেরকেও কিন্তু কিশোর কিশোরের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, তাকে কি ধরনের সেবা দিতে হবে সেই জিনিসটা কিন্তু তাকে বোঝাতে হবে। সবাই কিন্তু এটা জানে না। একটা কিশোরী মেয়ে আসলে ভুরু কুচকে গেল, তুমি কেন আসছো, তুমি ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে কেন আসছো, মানে ওর যেন আসার কোনো অধিকার নাই। হ্যাঁ, সেটা না, আমাদের অ্যাটিটিউড বদল করতে হবে। কিশোরী মেয়েটা, কিশোরী ছেলেটা, কিশোর ছেলেটা, সেও একটা আস্ত মানুষ, সেও একটা পরিপূর্ণ মানুষ। তার বিভিন্ন ধরনের সেবা এবং সেবাজনিত তথ্য জানার সম্পূর্ণ অধিকার আছে, এবং এই জিনিসটা আমাদেরকেও জানতে হবে। আমরা যারা সেবা দিচ্ছি, আমাদের দেশে দেখবেন বিশেষ করে গরিব দেশগুলোতে মেয়েদেরকে অন্য দেশে পাচার করা হয়, ট্রাফিকিং করা হয়। অন্য দেশে গিয়ে সে সেক্স বিক্রি করে সে ইনকাম করবে, সে জানেও না যে কোথায় তাকে পাঠানো হচ্ছে। এই যে একটা মানুষের জীবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেল, এইটার কে রেসপন্সিবিলিটি নেবে, এটা কি সে জানে? সুতরাং সমাজের একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি আছে, সরকারের একটা অনেক বড় রেসপন্সিবিলিটি আছে, প্রতিটা পরিবারের রেসপন্সিবিলিটি আছে এই জন্য যে মেয়েকে লেখাপড়া শেখাতে হবে। জীবনের গল্পে এখন বিরতি নিচ্ছি। যখন ফিরব তখন দেখব একই বিষয় সচেতনতার দিকটি। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি আশা সাবেরা। যৌন এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা,
তাই আর অন্তরালের বিষয় থাকা উচিত নয়। বাংলাদেশের বাস্তবতায় বয়ঃসন্ধিকাল সম্পর্কে জানার জন্য কিশোরীদের বেশিরভাগই এখনও তাদের মা, বোন, দাদি নানির উপর নির্ভরশীল। কিন্তু এ মাধ্যমে যে তথ্য তারা পাচ্ছে তা অনেক ক্ষেত্রেই অজ্ঞতায় ভরা। অন্যদিকে কৈশোরের পরিবর্তনে ছেলেরা আসক্ত হচ্ছে ইন্টারনেট, পর্নোগ্রাফিতে অথবা চটুল বইপত্রে। এসবও তাদের ভুল তথ্য দিচ্ছে, অনেককে নিয়ে যাচ্ছে বিকৃত পথে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের কথা চিন্তা করেই নির্ভুলভাবে কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে জানাতে হবে। সচেতন হতে হবে অভিভাবকদেরও। নিজের মধ্যে অনেক চেঞ্জ দেখা যায়, নিজেকে বড় হিসেবে প্রতিষ্ঠা করতে। নিজের ইচ্ছাগুলা যখন পূরণ হয় না তখন খুব একটা রাগ লাগে, লজ্জা বোধ করি যে ফ্যামিলির সাথে শেয়ার করবো, তারা যদি বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো, তারা যদি এটা নিয়ে কি ভাবে। আমার এটা ফিলিং হচ্ছে, তার যদি না হয় তাহলে মনে হয় যে আমারটাও আমি যদি খারাপ লাগবে। আমার যখন প্রথম বয়ঃসন্ধিকালের পর্যায়টা শুরু হয়েছিল তখন আমি ক্লাস 6-এ পড়ি। তখন আমার যখন প্রথম হয়েছিল তখন আমি নানা ভয়ভীতি শুরু হচ্ছিল আমার মধ্যে। আমি মাকে বলতে পারতাম না, আমি পড়তে ইচ্ছে করতো না। তারপর খাবার খেতে গেলে বসতে পারতাম না, ঠিক মতন বসার সমস্যা হতো। তারপর আশেপাশে কারোর সাথে কথা বলতে পারতাম না। বয়ঃসন্ধিকাল হলো কৈশোর ও প্রাপ্তবয়স্ক জীবনের মধ্যবর্তী পরিবর্তনশীল একটা পর্যায়, যে পর্যায়ে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক ও মানসিক বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময়ে ছেলে মেয়েরা প্রজনন সক্ষমতা অর্জন করে। ছেলেদের ক্ষেত্রে সাধারণত বয়ঃসন্ধিকাল হিসেবে 9 থেকে 14 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 8 থেকে 13 বছর পর্যন্ত বয়সটাকে ধরা হয়। আমাদের জনসংখ্যার 1/4 বয়ঃসন্ধিকালীন পর্যায়ের, অথচ সামাজিক সংকীর্ণতা ও অসচেতনতার কারণে এদের অধিকাংশই তাদের এই সময়ের শারীরিক পরিবর্তন বিষয়ে অজানা থেকে যায়। অস্বস্তি নিয়ে মেয়েরা শরণাপন্ন হয় মা, বোন, দাদির কাছে। ছেলেরা সমাধান খোঁজে ঘরের বাইরে। তারা বিভ্রান্ত হয়, মানসিকভাবে পার করে এক বিপর্যস্ত সময়। আমাদের যেহেতু সেক্স এডুকেশন নাই, এখন এই লোকগুলো তো কোনো না কোনোভাবে তারা তথ্যগুলি কালেক্ট করার চেষ্টা করবে। একটা তারা পেতে পারে ইন্টারনেট থেকে। ইন্টারনেটের যেই ওয়েবসাইটে যেই ইনফরমেশনগুলি তারা পায়, অনেক ক্ষেত্রে কিন্তু এক ধরনের বিকৃত আচরণ বা পারভার্টেড ইয়ে থাকে, তারা পর্নে অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে সেক্সুয়াল অ্যানাটমি কি, ফিজিওলজি কি, এই সম্পর্কে যদি তাদের সঠিক জ্ঞান না থাকে, তারা যে টিনেজ প্রেগন্যান্সি, তারপরে বিবাহ বহির্ভূত যে গর্ভাবস্থা, এই ধরনের নানা রকমের ঝুঁকির মধ্যে তারা পড়ে যেতে পারে। আর যে যদি ধরেন যে তারা বিভিন্ন রকমের যে বিকৃত যেসব বই পুস্তক রাস্তাঘাটে পাওয়া যায়, ওগুলোর থেকে যদি তারা যেই জ্ঞানটা আহরণ করবে, এটা হচ্ছে আসলে একটা আনসাইন্টিফিক একটা জ্ঞান, যেটা তাদেরকে আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলে দিবে এবং পরিবার এবং সমাজের একটা যথেষ্ট প্রভাব পড়তে পারে। আর অল্প বয়সে যৌনতা ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ভুলভাবে জানা থেকে জন্ম নেয় ভুল ধারণার, পরে দাম্পত্য জীবনেও যার ধারাবাহিকতা থেকে যায়। আমরা প্রায় দেখি যে অনেক রোগী আমাদের কাছে আসেন, অনেক সক্ষম পুরুষ আসেন, যাদের সব ধরনের ব্লাড টেস্ট বা করে দেখা যাচ্ছে যে রিপোর্টগুলি সব নর্মাল। আমরা তাদের ফিজিক্যাল এক্সামিনেশন করেও দেখা যায় যে নর্মাল, কিন্তু তারা মনে করছেন যে তাদের আসলে হাজব্যান্ড ওয়াইফে যে দাম্পত্য সম্পর্ক, এটা তৈরি করতে তারা অক্ষম। ছোটোবেলায় যেহেতু সেক্স এডুকেশন ছিল না এবং তারা বিভিন্ন রকমের রাস্তাঘাটের যেসব নিষিদ্ধ বই পড়ে যেসব একটা ভুল ধারণা পান, এই ভুল ধারণার কারণে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে তারা হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করতে অক্ষম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা স্ত্রী, তারাও যেহেতু সেক্স এডুকেশন সম্পর্কে ধারণা নাই, তারা অনেক সময় হাজব্যান্ডকে ব্লেম করেন। একইভাবে না জানাই যৌনবাহিত রোগ কিংবা এইডস, HIV-তে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়ে আসে। অজ্ঞাত যৌন অভ্যস্ততা ও অনিরাপদ যৌন সম্পর্ক, নিজেকে মাদক ও অজানা যৌনতার সঙ্গে জড়িয়ে ফেলা সহ নানা কারণে প্রজনন সক্ষমতায় বিপদ তৈরি করতে পারে। এসবই জীবনকে যৌন স্বাস্থ্য সংকটে ফেলে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে বিশদভাবে জানাতে হবে। বর্তমানে পাঠ্যসূচিতে ক্লাস 6-এর বই থেকে যৌন ও প্রজনন বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। ছেলে মেয়েদের এই বিষয়ে যথাযথ শিক্ষা দিতে পারাটাও এখন একটা বড় চ্যালেঞ্জ। এদেশে যুগ যুগ ধরে এই প্রজনন স্বাস্থ্য বা যৌনাচার, এগুলো যেটা হয় ইয়েদের থেকেই শিখে আসছে, জেনারেশন থেকে আসছে, এবং সেখানে কিছু অজ্ঞতা রয়ে গেছে। সেই অজ্ঞতাগুলো কারেক্ট না করতে পারলে সঠিকভাবে প্রজনন স্বাস্থ্য তাদের কাছে সম্বন্ধে পৌঁছানো যাচ্ছে না। এই তথ্যগুলো যাতে সহজে পেতে পারে
তার বন্দোবস্ত করা, সেটা স্কুলের বইয়ে হতে পারে, কি বলে স্বাস্থ্য ক্লাব সৃষ্টি করে বা স্বাস্থ্যের তথ্য মেলা সৃষ্টি করে সেই তথ্যগুলো দেওয়া যায়। আমাদের দেশে মেয়েদের বাল্যবিয়ের হার বেশি। এ কারণে তারা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণেরও শিকার হচ্ছে। বিশেষজ্ঞদের মতে যৌন এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সম্যক ধারণা না থাকায় এমন ঘটছে। আর মানুষের মধ্যে যৌনবাহিত রোগ ও প্রতিরোধক বিভিন্ন চিকিৎসা সম্পর্কেও ধারণা কম। যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে সরকার ও অনেক বেসরকারি সংস্থাই সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে এখনও পিছিয়ে আছে দেশ। প্রয়োজন আরও বেশি উদ্যোগ, এগিয়ে আসতে হবে গণমাধ্যমকেও। সীমা আক্তারের বয়স 15 বছর। এখন 9 মাস বয়সী এক শিশুর মা। স্বামী 30 একজন। প্রজনন স্বাস্থ্য কি, কেন এর যত্ন নিতে হবে, এ সম্পর্কে কিছুই জানেন না সীমা। স্বামী তাকে জন্ম নিরোধক পিল খেতে বলেছে, সে খায়। জানা বোঝে বলতে এটুকুই। এটি রাজধানীর বস্তি জীবনের অভিজ্ঞতা। যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে সরকারি বেসরকারি পর্যায়ে প্রচারণার পরও এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত। তবে ধীরে হলেও পরিস্থিতির পরিবর্তন আসছে, সচেতনতা তৈরি হচ্ছে সর্বস্তরে। বয়সন্ধিকালীন থেকে নারীদের ক্ষেত্রে মেনোপজ আর পুরুষের ক্ষেত্রে প্রজননে শারীরিক সক্ষমতা পর্যন্ত সেবা কার্যক্রম সরকারের সমন্বিত স্বাস্থ্য সেবার অংশ। চিকিৎসার ব্যবস্থা রয়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর বা মেডিকেল কলেজ হাসপাতালে। বেসরকারি পর্যায়ে সোশ্যাল মার্কেটিং কোম্পানি যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়ে তথ্য প্রচার করে আসছে। ঝুঁকিপূর্ণ 19টি জেলাতে তারা মাঠ পর্যায়ে কাজ করছে। তথ্য প্রচার হচ্ছে পত্রপত্রিকা, রেডিও, টিভিতে। সচেতনতামূলক বক্তব্য, বিজ্ঞাপনের পাশাপাশি আসছে নাটক, পথনাটক ও বিলবোর্ডের মাধ্যমে। এই নিবিড় কার্যক্রম যে আমরা পরিচালনা করছি, মাস মিডিয়ায় কার্যক্রম পরিচালনা করছি একদম মাঠ পর্যায়ে কমিউনিটি মোবিলাইজেশনের মাধ্যমে এবং ক্লিনিকের মাধ্যমে, যাতে করে বাংলাদেশে অনেক সচেতনতা সৃষ্টি হয়েছে। আপনারা দেখবেন এখন যদি কোনো পরিসংখ্যান করা হয়, কোনো জরিপ করা হয় অথবা কোনো স্টাডি করা হয়, তাহলে দেখতে পাবেন যে সেখানে সচেতনতা যেমন বৃদ্ধি পেয়েছে, তার সাথে সাথে আমাদের আচরণগত পরিবর্তন হয়েছে। প্রচারণার কাজ করতে গিয়ে আবার নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তারা। এর মধ্যে প্রথমত পার্টনার ম্যানেজমেন্ট, অর্থাৎ যৌন রোগে আক্রান্ত দম্পতির স্বামী চিকিৎসা নিলেও স্ত্রী চিকিৎসকের কাছে আসতে চান না। এক্ষেত্রে ঝুঁকি থাকে আবার যৌন রোগে আক্রান্ত হওয়ার। অনেক বিবাহিত পুরুষ ঘরের বাইরে অরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করেন। এর ফলে যৌনবাহিত রোগ অজান্তেই স্ত্রীর দেহে সংক্রমিত হয়। অনেকে আবার রোগ কিংবা চিকিৎসা নেওয়ার কথা গোপন রাখেন, যা পরবর্তীতে তাকে আরও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে। দুটি সমস্যার কথা বলবো আমরা প্রায় আসে, যেহেতু এই বিষয়টি খুবই একটি সেন্সিটিভ ইস্যু। আমরা অনেক সময় অনেক বাধারও সম্মুখীন হয়েছি যখন আমরা আমাদের একটা বড়সড় কার্যক্রম ছিল, একটা ক্যাম্পেইন করেছিলাম আমরা কন্ডোম ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণদের মধ্যে, এবং সেখানে যখন একটু সাহসী কথাবার্তা যদি আমরা বলতে যাই, সেখানে দেখা যায় যে সমাজেরই এক শ্রেণী তারা মনে করেন যে এইটা খুবই সেন্সিটিভ ইস্যু এবং সেটাকে অনেক পলিশ করে বলতে হবে। অনেক সময় মেসেজটা যাতে করে আমরা কমিউনিকেট করি সেটাকে এমনভাবে করতে হয় যে যেটা সরাসরি আমরা মেসেজগুলো দিতে পারি না। এসব শূন্যতা ও চ্যালেঞ্জ মোকাবেলায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে আর বহুবিধ কার্যক্রম চালানোর বিকল্প নেই। আমার দেশে প্রচার কার্যক্রমটা বেশিরভাগ এখানে রাগডাক, স্পষ্ট প্রচার কার্যক্রম খুব কম। যদিও দু একটা আমরা দেখি, সেটা হচ্ছে এইডস নিয়ে কিছু এই ব্যাপারে বলা আছে, কিন্তু এইডসের বাইরে সুস্থ যৌনাচার সম্বন্ধে শিক্ষা, প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে জানা, এগুলোর কিন্তু কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ে না। মিডিয়া ক্যান প্লে এ ভাইটাল রোল অন ইট। অনেক এনজিও আছে, সেই এনজিওগুলো কিন্তু এখানে হটলাইন তারাও চালু করতে পারে। তথ্যগুলি সঠিকভাবে না দেওয়ার দায়িত্ব তো হচ্ছে রাষ্ট্রের, সমাজের এবং সচেতন ব্যক্তিদের। সেটাকে প্রচেতন না করলে ওই ভুল তথ্য তারা পাবেই। জীবন
জীবনের গল্পে আবারও একটি বিরতি। যখন ফিরব তখন থাকবে আরও আয়োজন। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি আশা সাবেরা। যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে বাংলাদেশে সরকারের পাশাপাশি কাজ করছে USAID, যার অংশীদার বিভিন্ন বেসরকারি সংস্থাও। এ বিষয়ে আমরা কথা বলেছি ডাক্তার সামিনা চৌধুরীর সঙ্গে। জেনে নেই তার কথা। একটা মানুষ যখন অ্যাডাল্টহুডে পৌঁছে বা প্রজনন ক্ষম হয় তখনই বোধহয় প্রজনন স্বাস্থ্যের প্রয়োজন। ব্যাপারটা আসলে তা না, শৈশব থেকে এর যত্নের প্রয়োজন। যেমন একটা বাচ্চার যদি পুষ্টি ঠিক মতো না হয় তাহলে তার প্রজনন অঙ্গগুলো ঠিকমতো ডেভেলপ নাও হতে পারে। এমন হতে পারে যে তার জন্মগত কারণে কোনো প্রজনন অঙ্গের ত্রুটি থাকতে পারে, সেটা যদি জন্মের সময় ঠিকমতো খেয়াল না করা হয় তাহলে সেটা কারেকশন হবে না, একেবারে বড় হয়ে হয়তো সেটা ফিল করা যাবে। এছাড়া কৈশোরে যখন এই প্রজনন অঙ্গগুলো ডেভেলপ হতে থাকে তখন নানা রকম হরমোনাল চেঞ্জ হতে থাকে। তখন যদি সেই কিশোর এবং কিশোরী এই বিষয়ে সচেতন না হয় বা তার জানা না থাকে, সে ভীত হতে পারে এবং ভীতি থেকে সে নানা রকম আচরণের প্রতি আকৃষ্ট হতে পারে বা এক্সপোজড হয়ে যেতে পারে। তো তাকেও এই ব্যাপারে তার জন্য খেয়াল রাখা দরকার। আর অ্যাডাল্টহুডে তো প্রয়োজন আছেই সন্তান জন্মদানের সময় এবং স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটাকে সুন্দর রাখার জন্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে প্রজনন স্বাস্থ্য এবং যৌন স্বাস্থ্যের যত্নের একটা বিরাট ভূমিকা আছে। এক্ষেত্রে তথ্য জানা থাকতে হবে এবং তথ্য জানার জন্য আগ্রহ থাকতে হবে। বাংলাদেশ সরকারের সমস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রেই প্রজনন স্বাস্থ্যসেবার ব্যবস্থা আছে। এছাড়া USAID অর্থায়নে সূর্যের হাসি ক্লিনিক আছে, এটা কিশোর কিশোরীদের জন্য, বিবাহিত স্বামী স্ত্রীর স্বাস্থ্যের জন্য, সন্তান জন্মদানের জন্য, এবং এমনকি আপনার যখন মেয়েদের যখন মাসিক বন্ধ হয়ে যায় সে সময় যে মেনোপোজাল যে চেঞ্জগুলো হয় সেই ক্ষেত্রেও আপনি সেবা চাইতে পারেন। জীবনের গল্প আজ এই পর্যন্তই। অন্য কোনো বিষয় নতুন গল্প নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান। চিঠি লিখুন, ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেইলে গল্প.desh@gmail.com। আমরা আছি ফেসবুকেও, www.facebook.com/drc.voa। সবাইকে শুভেচ্ছা আরেকবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।